কথা বলবেন। নমস্কার, অদ্বিতীয় গান্ধী অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা অনুষ্ঠানের বিষয় রেখেছি মহাত্মা গান্ধী স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর প্রতীক ঘোষ, অধিকর্তা, গান্ধী স্মারক সংগ্রহালয়, ব্যারাকপুর, এবং রয়েছেন আপনারা আমাদের সাথে। আমাদের স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, যদিও অনুষ্ঠান চলাকালীন আপনারা ফোন করতে চান নিশ্চয়ই ফোন করতে পারেন, তবে অবশ্যই টিভি সাউন্ড একেবারে মিউট রাখবেন। ডক্টর ঘোষ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। একেবারে প্রথমে যে প্রশ্নটাতে যাব আপনার কাছে, যে আজকে যখন আমরা সার্ধ জন্মশতবর্ষ পালন করছি গান্ধীজির, সেরকম একটা সময় দাঁড়িয়ে গান্ধীজি আমাদের কাছে, সারা বিশ্বের কাছে, আমরা জানি তিনি শান্তির প্রতীক, অহিংসার প্রতীক, কিভাবে নিচ্ছি আমরা তাকে আজকের দিনে? হ্যাঁ, আপনি অনুষ্ঠানের শুরুতেই খুব একটি ভালো প্রশ্ন করেছেন, কারণ গান্ধীজির মহাপ্রয়াণ ঘটেছে বহু বছর আগে, কিন্তু শারীরিকভাবে তিনি আজকে আমাদের মধ্যে বিরাজ করছেন না, কিন্তু তার স্মৃতি, তার জীবনী, তার আদর্শ একবিংশ শতাব্দীর মানুষও কিন্তু ভুলে যায়নি। গান্ধীজির যে চিন্তা ভাবনা ছিল বিশ্ব শান্তি, শুধুমাত্র দেশের স্বাধীনতা নয়, সেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গান্ধীজির যে আদর্শ নীতি, সেটা কিন্তু একবিংশ শতাব্দীতে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্ববাসী সেটি স্মরণ করেছেন। আমি উদাহরণ হিসেবে দু একজনের নাম বলতে পারি। আপনি যদি চিন্তা করেন একবিংশ শতাব্দীতে যে বিশিষ্ট ব্যক্তিরা বিশ্বে, তাদের মধ্যে প্রথমেই আমি নাম করতে চাই মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি দেখুন, গান্ধীজির যে লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করেই কিন্তু তার মন্টেগোমারি বাস বয়কট আন্দোলন তিনি পরিচালনা করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। এবং আমরা যদি তার কথা চিন্তা করি, অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়রের কথা যদি চিন্তা করি, তিনি বলছেন যে আমি যেদিন ভাবি, যতটা আমি গান্ধীজিকে পড়েছি, ঠিক সেইভাবেই আমি গান্ধীজিকে যখন অনুসরণ করেছি, তখন একটি নতুন নীতি আমার মধ্যে সঞ্চারিত হলো। এবং যেভাবে তিনি অহিংস নীতির উপর নির্ভর করে তার আন্দোলনের পন্থায় প্রতিরোধ গড়ে তুলতেন, সেটাকেই আমি বিশ্বাস করি। সুতরাং জবের থেকে আমি তার আদর্শ নীতি অনুসরণ করার জন্য তার দর্শন অনুধাবন করলাম, তখন থেকেই আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে যে ভালোবাসা নামক বস্তুটি ছিল, সেটি প্রতিরোধের বিষয়বস্তু হিসেবে গড়ে তুলতে তার কোনো বিকল্প নেই। সুতরাং এই যে, অর্থাৎ যিনি শাসক, তাকে কোনো আঘাত না করে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে একটি শান্তি প্রতিষ্ঠা করব, এটাতে উনি সফল হয়েছিলেন। আবার যদি আরেকজনের কথা বিশ্বের চিন্তা করেন, আধুনিক বিশ্বে একবিংশ শতাব্দীতে, যিনি তার দেশবাসীর কাছে মাদিবা নামে পরিচিত এবং বিশ্ববাসীর কাছে নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত, তিনিও কিন্তু গান্ধীজির আদর্শে একটি জাতিকে নতুন ভাবে পুনর্জাগরণ ঘটিয়ে প্রকাশ করতে সক্ষম হয়েছে। দক্ষিণ আফ্রিকার গান্ধী যাকে বলা হয়। এবং তার কাছে গান্ধী আদর্শ ছিল একটি মহান বিষয়। জাতি, বর্ণ বৈষম্য, এইগুলোকে, ভেদাভেদকে বিচ্ছেদ করে তিনি সমান অধিকার নিয়ে, মানুষের যে সমান অধিকার, সেইটাকে নিয়ে নতুনভাবে সমাজকে আমাদের সামনে তুলে ধরেছিলেন। আবার যদি আপনি একটু তাকান, যে যিনি আবার অহিংসা নীতি নিয়ে আন্দোলন করেছিলেন সীমান্ত এরিয়ায়, তাকে আমরা অকুতোভয় এবং অহিংসা আন্দোলনের জন্য সারা বিশ্ব চিনি। তিনি আর কেউ নন, তিনি আং সান সুকি। এবং মায়ানমারে শুধুমাত্র তিনি শান্তি প্রতিষ্ঠাই করলেন না গান্ধী আদর্শকে নিয়ে, বরং পুনর্গঠনের প্রক্রিয়াকে অনুশীলনের মাধ্যমে ক্রমশ এগিয়ে নিয়ে গেলেন। এবার যদি আপনি চিন্তা করেন আধ্যাত্মিকতাবাদের সঙ্গে, সেখানেও যার নামটি আমরা পাই, হিজ হলিনেস দলাই লামা। দলাই লামার কাছে কিন্তু গান্ধীজি ছিলেন এক নতুন আলোক উৎসের দিশারি, এবং গান্ধী অনুসারী পথেই কিন্তু তিনিও
ওই আধ্যাত্মিকতাবাদের সঙ্গে যে অদম্য সাহসিকতার সঙ্গে ধর্মীয় সংস্কৃতি, বিশ্বাসের সঙ্গে দৃঢ় সংকল্প, এইগুলোর একটা অদ্বিতীয় সংস্করণ কিন্তু হিজ হলিনেস দলাই লামা ঘটিয়েছে। দলাই লামা যখন এই নোবেল শান্তি পুরস্কার নিচ্ছেন, সেই মঞ্চে দাঁড়িয়ে উনি তখন বলছেন যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণভাবে গান্ধীর অবদান, তার আদর্শকে মেনেই আজকে আমি এগোতে পেরেছি। সুতরাং দেখুন, এবং শুধু সেখানেই শেষ না, আর একজনের কথা যদি আমি চিন্তা করি, তিনি হচ্ছেন সারা বিশ্বে যিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই বারাক ওবামা যখন ভারতবর্ষে আসেন 2010 সালে, আমাদের ভারতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, সেখানে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে গান্ধী জীবনী তাকে উজ্জীবিত এবং অনুপ্রাণিত করেছিল। তাহলে এই আমি আরো উদাহরণ দেওয়া যায়, কিন্তু এই একবিংশ শতাব্দীর এই বিশিষ্ট ব্যক্তিদের কথা যে বললাম, এবং দেখুন সারা বিশ্ব এদেরকে কিভাবে স্বীকৃতি দিচ্ছে, এদেরকে কিন্তু নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছে। অর্থাৎ গান্ধীজির মহাপ্রয়াণের অনেক পরবর্তী সময়ে আধুনিক বিশ্বে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই মানুষেরা শান্তি প্রচেষ্টায় কাজ করেছেন, এবং যাকে আদর্শ করেছেন তিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। আসলে মহাত্মা গান্ধীর মতাদর্শ বা তার ভাবনা চিন্তা, তার কর্মপদ্ধতি, এটা বোধহয় পুরনো হবার নয়, কখনোই নয়। বিশেষ করে এখনকার যে হিংসার উন্মত্ত পৃথ্বী, সেখানে তার যে অহিংসার বাণী, এবং সেই জন্যই সেই বাণীকে অনুসরণ করে পৃথিবী শান্তির খোঁজ করছে, তাই না? সেটা বিভিন্ন নেতার হাত ধরেই হোক বা যার হাত ধরেই হোক। আচ্ছা, এখানে একটা আমি জিজ্ঞেস করি যে আপনারা যে সংগ্রহালয়ের আপনি অধিকর্তা, আপনাদের কি ওই আমরা মহাত্মা গান্ধীর যে বিভিন্ন তার স্মারক যেগুলো, সেগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে ঠিকঠাক ভাবে সংরক্ষণ করা এবং সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা, এই তিনটেই বোধহয় আপনাদের এই সংগ্রহের মূল লক্ষ্য। আসলে সংগ্রহালয় যখন গড়ে তোলা হয়, আপনারা জানেন যে 1948 সালের 30শে জানুয়ারি গান্ধীজি অকাল প্রয়াণের পরেই তখন একটি ন্যাশনাল কমিটি তৈরি করা হয় গান্ধী স্মারক নিধি নামে, এবং তারা চেষ্টা করেন যে গান্ধীজিকে চিরজীবিত করে রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের মনে, হৃদয়, চিরকালের জন্য। তো সেই উদ্দেশ্যে তারা একটি স্পেশাল টাইপ অফ মিউজিয়াম, যেগুলোকে বলা হয় জীবনীমূলক মিউজিয়াম, সেই ভিত্তিতে তারা প্রথমে দিল্লিতেই, রাজঘাটেই, যেখানে গান্ধীজিকে সমাধিস্থ করা হয়, সেখানে একটি মিউজিয়াম তৈরি করেন, ন্যাশনাল গান্ধী মিউজিয়াম। এইবার তাদেরই চিন্তা ভাবনায়, পরিকল্পনায় তারা ঠিক করেন যে একটি মাত্র ভারতবর্ষের মিউজিয়াম না করে রিজিওনাল, অঞ্চল ভিত্তিক গান্ধী মিউজিয়াম তৈরি করতে হবে। সেই হিসাবে বর্তমানে যদি আপনি বলেন, অনেকগুলোই গান্ধী মিউজিয়াম আছে, কিন্তু 7টা ন্যাশনাল রিকগনাইজ গান্ধী মিউজিয়াম কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, যার মধ্যে আমরা ইস্টার্ন পূর্বাঞ্চলের আমাদের এই গান্ধী মিউজিয়াম। আপনাদের প্রতিষ্ঠিত হয় কবে? এটি হয়েছিল 1961 সালে, প্রথম ব্যারাকপুরের বুকে এটি স্থাপিত হয়। এরপরে মিউজিয়াম, আমরা যে এই যে আপনি বললেন সংগ্রহ, একটা মিউজিয়াম করতে গেলে, মানুষের কাছে পৌঁছতে গেলে, গান্ধীজি সম্পর্কিত বিভিন্ন সংগ্রহের জন্য মিউজিয়ামের যে পরিচালন সমিতি, তারা বিভিন্ন সংগ্রহের মাধ্যমে গান্ধীজিকে যাতে মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা যায় সেই ব্যবস্থা করেন। তারপরে 1966 সালের 7ই মে এই সংগ্রহালয়টি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সমস্ত বয়সের, সমস্ত পেশার, সব ভাবনার মানুষই যেন একদম যেতে পারে। এবার এই উদ্দেশ্যে একটি মিউজিয়াম যখন করা হয়, প্রথমে হচ্ছে সংগ্রহ। এবার সংগ্রহ করে তাকে সংরক্ষণ করতে গেলে আগে আমরা কি সংগ্রহ করেছি সেটি লোকের কাছে প্রদর্শিত বস্তু হিসেবে তুলে ধরতে হবে। সেই কারণে আমাদের সংগ্রহালয়, আমরা এই মুহূর্তে সংগ্রহালয়টিকে একটি পরিবর্তন করা হয়েছে, কারণ নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। যদিও এটি আমাদের ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থ সহায়কতা ছিল, তাদের মাধ্যমেই আমরা এই মিউজিয়ামটা নতুন ভাবে আবার পরিকল্পনা করে মানুষের সামনে তুলে ধরছি। নতুন ভাবে কেন বলছি? কারণ আজকের যে আধুনিক প্রজন্ম, তারা যেভাবে সমাজে অভ্যস্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আমরা চাইছি গান্ধীজির বার্তা মানুষের সর্বস্তরের কাছে পৌঁছক। সেই কারণে কিছুটা হলেও আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়েছি আমাদের মিউজিয়ামে, যার মাধ্যমে খুব সহজভাবে, সহজ উপায়ে গান্ধীজির বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এখানে আপনারা কি কি সংগ্রহ করেন? এখানে মূলত আমাদের সংগ্রহের মধ্যে আপনি আলোকচিত্র পাবেন, এবং বেশ কিছু প্রকৃত আলোকচিত্র আমাদের কাছে রয়েছে। বিশেষত গান্ধীজি যে শান্তি প্রচেষ্টা করছেন, যে তার জীবনের শেষ দশায়, অর্থাৎ ওই নোয়াখালীর যে ইতিহাসটা, সেটি প্রকৃত অরিজিনাল
ফটোগ্রাফগুলো আমাদের কাছে আছে। আচ্ছা। এবং মূলত গান্ধীজির ব্যবহার করা, বাংলায় ব্যবহার করা যে জিনিসগুলো, অর্থাৎ উনি সোদপুর খাদি প্রতিষ্ঠানে থাকতেন, কলকাতায় আসলে সেইখানে ব্যবহার করেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন বাড়িতে তিনি কাটিয়েছেন, সেখানে তিনি যে চাদরটি ব্যবহার করছেন, আবার এখনকার বাংলাদেশ এবং তখন ছিল অবিভক্ত বাংলা নোয়াখালীতে তিনি যে হ্যারিকেনটি ব্যবহার করেছিলেন সেটি আমাদের সংগ্রহালয়ে আছে। তাছাড়াও বর্তমানে আমরা আরেকটি জিনিস জনসাধারণের জন্য সংগ্রহালয়ের গ্যালারিতে আমরা রেখেছি, বেঙ্গল গ্যালারিতে, সেটি হচ্ছে গান্ধীজি চিতাভস্ম। এটি আমরা সংগ্রহ করেছিলাম, এখন ওটা জনসাধারণ এসে সংগ্রহালয়ে দেখতে পাচ্ছে, যাতে গান্ধীজির প্রতি সে শ্রদ্ধা নিবেদনের একটি অদম্য সুযোগ সে পাচ্ছে। কিন্তু চরকা বা এইবার গান্ধীজি ব্যবহার করা চরকা আমাদের বেশ কিছু মানুষ তারা আমাদের গিফট করেছিলেন মিউজিয়ামে, যদিও সেটির কোনো অথেন্টিক আমাদের কাছে রিপোর্ট নেই, তা আমরা সেই কারণে সেইভাবেই সেটিকে তুলে ধরেছি যে গান্ধীজি তার বাড়িতে, তাদের পূর্বপুরুষের বাড়িতে এক রাতের জন্য ছিলেন এবং সেই রাতে থাকাকালীন উনি এই চরকাটি ব্যবহার করেছিলেন, সেটি আমাদের সংগ্রহালয়ে আমরা রেখেছি। আচ্ছা। আর আমাদের এই যে যতগুলো গান্ধী মিউজিয়াম আমি বললাম, তার মধ্যে আমাদের একটি ইউনিক কালেকশন আছে। সেটি হচ্ছে, এটি ভারতবর্ষের অন্য কোনো গান্ধী মিউজিয়ামে নেই, 81 ফুট বিস্তৃত একটি রানিং মুরাল পেন্টিং। আচ্ছা। মুরাল পেন্টিং যেটা সাধারণত দেওয়ালে আঁকা হয়, আমরা এটাকে রানিং বলছি কারণ আমাদের গ্যালারিতে একটি 81 ফুট মেসোনাইট বোর্ড আছে দেওয়ালে আটকানো। তা সেইটির উপরে ইন্ডিয়ান স্টাইলে ওখানে ধীরেন্দ্রনাথ ব্রহ্ম যিনি শিল্পী, তিনি ওই কাজটি করেছিলেন দীর্ঘ 16 বছরের প্রচেষ্টায়, এবং 12টা প্যানেলে ওটাকে ভাগ করা হয়েছে, যে যার মাধ্যমে গান্ধীজির জীবনীটাকে ক্রমান্বয়ে একেবারে এবং প্রেক্ষাপটে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটাও ওই মুরাল পেন্টিং এর মাধ্যমে আমরা তুলে ধরছি। বাহ। ভিয়েনা, অস্ট্রিয়া, সেখানেও কিন্তু অয়েল পেন্টিং রয়েছে গান্ধীজি, এবং সারা পৃথিবীতে আমরা যদি দেখি, সুইজারল্যান্ড বলুন, ইংল্যান্ড বলুন, আমেরিকা বলুন, উগান্ডা বলুন, অস্ট্রিয়া বলুন, সব অনেক জায়গাতেই কিন্তু গান্ধী মূর্তি রয়েছে এবং তার তলায় গান্ধীর বাণী আমরা দেখতে পাই। সেখান থেকে তো বুঝতে পারি যে গান্ধীজি কতটা প্রাসঙ্গিক। এখানে তো জানতে চাইবো যে স্পিচ, যেটা গান্ধীজির মানে গলার স্বর কি আমরা শুনতে পাবো? হ্যাঁ, সেটা অবশ্যই শুনতে পাবেন। আমাদের সংগ্রহ যখন হয় তখন আমরা গান্ধীজির যেমন ভয়েস, শুধু গান্ধীজি না, আমাদের ভারতীয় মনীষী যারা রয়েছেন সেখানে গান্ধীজি আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, গান্ধীজিটা বেশি আছে, এইরকম বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে। এবং যখন দর্শনার্থীরা আমাদের মিউজিয়ামে যাচ্ছেন, তারা যদি অনুরোধ করেন আমরা সেগুলো শোনানোর ব্যবস্থা করি। আর বর্তমানে বলি, আমি বললাম মিউজিয়ামের কাজ শুধুমাত্র চার দেওয়ালের মধ্যেই নয়, কারণ আমরা স্মৃতিকে সংরক্ষণ করছি জনসমক্ষে পৌঁছে দেওয়ার জন্য। সেই কারণে আমাদের যে প্রযুক্তি ব্যবহার করে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করেছি, যে www.gandhimuseum.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা গান্ধীজির ভয়েস শুধু নয়, এই যে মনীষীদের ভয়েস বা গান্ধীজির ভয়েস যেটি বললাম, সেগুলো কিন্তু ওই ওয়েবসাইটেও তুলে ধরে। ওয়েবসাইটটা আমি আরো একবার বলি, www.gandhimuseum.in। এই ওয়েবসাইটে বিশ্বের সমস্ত মানুষ যে কোনো প্রান্ত থেকে এই তথ্যগুলো কিন্তু সেই মিউজিয়ামে না এসেও কিন্তু দেখতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। এখানে তো জানতে চাই, গান্ধীজি যখন যেমন সারা মানে গ্রামের একটা উন্নতি, গ্রামীণ অর্থনীতি বলুন, গ্রামের মানুষদের কথা বলুন, উনি ভীষণভাবে ভেবেছিলেন এবং তাদের স্বনির্ভর করার চেষ্টা করেছিলেন। আপনাদের এই সংস্থার পক্ষ থেকে কি এরকম প্রান্তিক অংশে গিয়ে সেখানে আপনাদের কি কোনো কাজকর্ম আছে? হ্যাঁ, এটা তো আমরা করেই থাকি, কারণ এই যে অংশটা আপনাকে বললাম সেটা হচ্ছে একটি সংগ্রহালয়, সেটি খোলা রয়েছে, দর্শনার্থীরা এসে এটি দেখবে। কিন্তু সংগ্রহালয়ের কাজ হচ্ছে সেটা সমাজের জন্য, সামাজিক যে কাজ, সেই কাজের সঙ্গে লিপ্ত হবে, সুতরাং আমরাও সেটার মধ্যে ব্যতিক্রম নই। তার কারণ আমরা বছরের বিভিন্ন সময় ধরে বিভিন্ন কর্মসূচি নেওয়া থাকে। এই যে যেটি আপনি বললেন স্বনির্ভর, তার একটা পরিকল্পনা তো আমাদের মিউজিয়ামেই, আমাদের সংগ্রহালয়ের পক্ষ থেকেই নেওয়া হয়, কারণ আমরা বছরের বিভিন্ন সময়ে আমাদের ওই অঞ্চল এবং তৎসহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে, আপনারা জানেন গান্ধীজি নারীদের অধিকারের জন্য সোচ্চার হয়েছিলেন। গান্ধীজির যে গঠনমূলক কর্মসূচি, তার মধ্যে অন্যতম একটি পয়েন্ট ছিল এই নারীর অধিকার। সুতরাং সেখানেও কিন্তু তিনি স্বনির্ভরতা ইত্যাদির মাধ্যমে নারীকে সামাজিক মূল স্রোতে নিয়ে আসার কথা ভাবছেন। সুতরাং সেই আদর্শকে আমরা চিন্তা করে আমরা কি করি, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করি সারা বছর। কি প্রকল্প না, তাদেরকে হাতে কলমের মাধ্যমে শিক্ষিত করে তুলে, বিভিন্ন অনুশীলনের মাধ্যমে শিক্ষিত করে তোলে, তাদেরকে যাতে সমাজের মূল স্রোতে তিনি একজন স্বনির্ভর নারী হিসেবে নিজের পরিচয় প্রকাশ করতে পারে। এবং এটি অত্যন্ত সফলতার সঙ্গে চলছে।
বেশ কিছু আমরা যে বিগত বছরগুলোতে যে ট্রেনিংগুলো প্রশিক্ষণগুলো আমরা দিয়ে থাকি, তারপরে যে মহিলারা আসেন আমাদের এখানে প্রশিক্ষণ নিতে, তারা কিন্তু আজকে সামাজিক মূল স্রোতে অনেকেই অনেকটাই এগিয়ে গেছে। রেসপন্স কিরম পাচ্ছেন? কত মহিলা আসেন? আমরা সাধারণত খুব ছোট ছোট করে এক একটা সংগঠন তৈরি করি। তার কারণ আমরা যখন একটা প্রশিক্ষণ দিই তখন হয়তো আমাদের ম্যাক্সিমাম থাকে 10 থেকে 15, তার বেশি আমরা করি না। কারণ আমরা চাই যেটুকুনি আমরা শেখাবো সেটুকুনি তারা ভালোভাবে রপ্ত হোক। সুতরাং যেমন উদাহরণ দিতে গেলে আমরা যেমন বলি, যেমন ফেব্রিক বাটিকের কাজগুলো, যেগুলো হাতের কাজ, জুটের কাজ, একেবারেই ক্ষুদ্র কুটির শিল্প। একেবারে ক্ষুদ্র কুটির শিল্প, যাতে বাংলারও একটা ছোঁয়া থাকে। কারণ গান্ধীজি এটা ভীষণ ভাবে চেয়েছিলেন। বাংলা এবং বাঙালির সঙ্গে গান্ধীজির ওতপ্রোত একটা সম্পর্ক ছিল। উনি বাংলা এবং বাঙালিকে হাতের দুই হাত, আমাদের হাতের তালুর মতন জানতেন, এটা উনি বলছেন। সুতরাং সেই ভাবনা থেকে কিন্তু আমরা চাই, মহিলারাও এগিয়ে এসছেন, তারা শুধু করছে না, এছাড়াও আমরা যেটা করি সাধারণত একটা বছরে যখন এই পুরো প্রশিক্ষণটা হয়ে যায়, আমরা চেষ্টা করি যত প্রশিক্ষণ হয়েছে সমস্ত মহিলাকে একত্রিত করে তাদের মধ্যে আদান প্রদান, তাদের ভাব বিনিময় প্রকাশ ঘটানোর জন্য বছরে একটা প্রোগ্রাম, এবং সেটা আমরা ঠিক করি। তাদের মধ্যে বিভিন্ন একরকম অনুশীলন আমরা দিই। বাইরে থেকে বিশ্লেষণের জন্য আমরা কিছু লোককে, কিছু ব্যক্তিকে নির্বাচন করি, তারা আসে, তারা ওই মহিলাদের পরবর্তী পদক্ষেপের জন্য মোটিভেট করবার জন্য কিন্তু এগিয়ে, তাদের মধ্যে থেকে আমরা নির্বাচন করি কে এই বছরের সেরা হচ্ছে। কিন্তু এই যে গান্ধীজির আদর্শে আপনারা যে পথ চলছেন, এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফলটা কিরকম, মানে সাকসেস কিরকম পাচ্ছেন, এরকম কোনো উদাহরণ আছে? হ্যাঁ, দেখুন, সাকসেসটা এই কারণেই আমি বলছি, যেমন আমরা আরেকটা ইনিশিয়েটিভ যেটা নিয়েছি সেটি হচ্ছে আমাদের তো মিউজিয়ামকে আমরা চলমান মিউজিয়ামে পরিণত করছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যন্ত যে বিশেষত গ্রামীণ অঞ্চল যেগুলো, যেখানকার স্কুল বা কলেজের ছেলেমেয়েরা আমাদের সংগ্রহালয়ে তো কোনো না কোনো পৌঁছতে পারছে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদের কাছে পৌঁছে যাব। এবং তাদের কাছে যখন পৌঁছে যাই, তারা হয়তো জাতির জনক মহাত্মা গান্ধী, এইটুকুনি রেসপন্স তাদের কাছ থেকে আমরা প্রথমে যখন তাদের সূচনা দিই তখন এইটুকুনি পাচ্ছি। এইবার সেই প্রতিষ্ঠানে গিয়ে বা কলেজে গিয়ে বা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা যখন পুরো সারাদিনের প্রোগ্রামটা করছি, তখন কিন্তু কেউ কেউ বলছেন যে আবার কবে আপনারা এসে আমাদের গান্ধী চর্চাটা এরকম করাবেন, সেটি স্কুল স্তরে, কলেজ স্তরে এবং ইউনিভার্সিটি স্তরে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং এখানে একটা থামিয়ে জিজ্ঞেস করবো, আপনি যেহেতু তিনটে ভাগ বললেন, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে তারা পরিণত, বেশ খানিকটা পরিণত, কলেজে যখন তারা রয়েছে তারা গ্রোয়িং, এবং স্কুল লেভেলে যারা যখন রয়েছে তাদের কাছে একেবারে নতুন, মানে গান্ধীজি, তার গান্ধীবাদ। তো এই যে তিনটে জায়গায় আপনারা কাজ করছেন, তখন সেখানে আপনারা কি প্রভেদ দেখছেন, কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, প্রভেদ তো দেখছি। ধরুন, আমরা যখন স্কুল লেভেলে যাচ্ছি তখন আমরা একেবারে এই যে এখন যেটা বলে গল্পের স্তরে গান্ধীজিকে নিয়ে গল্প করে তাদের কাছে গিয়ে আমরা গান্ধী দর্শন ব্যাখ্যা করি না, কারণ তাদের সেটি হয়তো সেইভাবে নিতে পারবে না। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করি কেন মহাত্মা, কেন জাতির জনক, এটাও জিজ্ঞাসা করি। আমরা উত্তর দেওয়ার আগে কোনো কোনো প্রান্তিক অঞ্চলে গিয়ে আমরা কিন্তু ওই স্কুলের ছেলে মেয়েদের কাছ থেকে উত্তর পেয়েছি। আবার একটা ইনিশিয়েটিভ আমরা করি, সেটা হচ্ছে গান্ধী জীবনীটা স্কুল লেভেলে যেটা করি সেটা হচ্ছে গল্প, সেটাকে আমরা প্রযুক্তি ব্যবহার করি। আমরা কি করি, ওদের যাতে আগ্রহ প্রকাশ পায়, আমরা একটি দৃশ্যশ্রাব্য উপস্থাপনার মাধ্যমে স্পট কুইজ পরিবেশন করি। গান্ধীজিকে নিয়ে কতগুলো স্পট কুইজ হবে এবং সেটা পুরোটাই হবে দৃশ্যশ্রাব্য উপস্থাপনার মাধ্যমে। শুধুমাত্র এটা কুইজ নয়, এর মাধ্যমে মোহন কি করে মহাত্মা হলেন পরে এবং তাকে জাতির জনক বলা হচ্ছে, এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাও কিন্তু আমরা তাদের কাছে পরিবেশন করছি। আবার যখন কলেজ বা ইউনিভার্সিটি স্তরে যাচ্ছি তখন হয়তো আমরা কোনো উপস্থাপনা নিয়ে যাচ্ছি, যেমন এই যে আপনাকে বললাম গান্ধীজির গঠনমূলক ক্রিয়াকলাপ, সেই জিনিসটা কি, সেটাকে তখন তাদের সামনে আমরা ইন্টারাকশন যেটাকে বলে, সেই ইন্টারাকশনের মাধ্যমে তাদের সামনে সেই প্রেজেন্টেশনটি বা উপস্থাপনাটি আমরা রাখছি এবং তাদের কাছ থেকে আমরা প্রশ্ন চাইছি যে আজকে যেটাকে গান্ধীজি 18 দফা গঠনমূলক কর্মসূচি বলেছিলেন সমাজ পুনর্গঠনের জন্য, সেটাকে তাদের সামনে ব্যাখ্যা করা হয় ভিজুয়ালি। তারপরে তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিই যে তুমি কি ভাবছো বা এই বিষয়ে তোমার কি বক্তব্য। ইউনিভার্সিটি স্তরে গেলে অনেক সময় আমরা এক্সটেম্পোর ব্যবস্থা করি, গান্ধীজির যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীরা আমাদের সামনে তাদের মতামতটা যুক্তিটা ব্যাখ্যা করে। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যখন আমরা প্রান্তিক অঞ্চল বা এই যে মোবাইল চলমান মিউজিয়াম নিয়ে পৌঁছই, আমরা শুধু প্রথমেই তাদেরকে বলি
আমরা যে কারণে এসছি, গান্ধীজি কে ছিলেন, তিনি কি করলেন, কেন তাকে আমরা স্মরণ করছি। আমরা এজন্য আসিনি যে গান্ধীজি এটা বলেছেন, গান্ধীবাদী হয়ে তোমাকে এটা করতে হবে। আমরা তাদের উপরে ছেড়ে দিই যে তুমি বিশ্লেষণ করো যে গান্ধীজির এই ভাবনাগুলো আজকের সমাজে, আমরা উন্নত সমাজ, আমরা উন্নত মানব জাতি, সুতরাং সেই সমাজে এটাকে পুনঃপ্রয়োগ ঘটানো যায় কি। মানে ইনফরমেশনটা আমি দিচ্ছি, বিশ্লেষণ করে সেটাকে কিভাবে নেবে সেটা সেটা তোমাদের দায়িত্ব। আচ্ছা, আমি কথা প্রসঙ্গে আপনার কাছে জানলাম আপনি 13 বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। এইটি একটা হিস্টোরিক জার্নি আমরা বলতে পারি। আমরা যখন একটা সংগ্রহালয়ের মধ্যে ঢুকি, একটা ইতিহাসকে আমরা চোখের সামনে দেখতে পাই। তো এই জার্নিটা যখন আপনি 13 বছর ধরে করছেন, কি মনে হয় যে আজকের প্রজন্ম উৎসাহী? দেখুন, যখন আমরা শুরু করেছিলাম তখন এটা নিয়ে ভাবিনি যে আচ্ছা আমরা শুরুটা হটকারিতার মাধ্যমে করেছিলাম, এই যে চলমান, এই যে মানুষের কাছে পৌঁছানো। কিন্তু মিউজিয়ামের মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি সেই 1966 থেকে আজকে 2020 পর্যন্ত কিন্তু হয়ে আসছে মানে বিভিন্ন বিষয়ের উপরে, ধরুন কোনো একটি বিষয় যেটি সমাজের বিপক্ষে যাচ্ছে সেই বিষয়েও কিন্তু আমাদের সেমিনার হয়েছে। এবং আমরা মনে করি মানুষকে যত মানুষের কাছে আমরা পৌঁছবো, মানুষ আমাদের কাছে এসে পৌঁছক, কি আমরা আরো বেশি করে পৌঁছবো। এই প্রসঙ্গে একটা বলতে পারি, পশ্চিমবঙ্গের একটি অঞ্চল, সেই অঞ্চলে আমরা গেছি, প্রান্তিক অঞ্চল, সেখানটায় দেখেছি যে আমরা একটা ওয়ার্কশপ করতে গেছিলাম এবং সেই ওয়ার্কশপে খুব সফলতার সঙ্গে ওয়ার্কশপটা 2 দিন ধরে হয়েছিল। করে যখন আমরা ফিরে আসলাম, ফিডব্যাক আপনি যেটা বলছেন না, আমরা কিন্তু সেই অঞ্চলে প্রকাশিত যে কাগজ, সেখানে হঠাৎ করে আমরা দেখলাম একটি নিউজ বেরিয়েছে ঠিক তার পরে পরেই যে ওই অঞ্চলে কিছু মানুষ, মানে কিছু ছেলে মেয়ে একটি গ্রুপ, একটি নিজেদের মধ্যে গ্রুপ করেছে, ইনফর্মাল গ্রুপ, এবং তারা কিন্তু ঘটমান যেগুলো সেগুলো ওরা শুনেছে কি কি হচ্ছে, আইন কানুন জেনেছে এবং প্রতিশ্রুতি পেয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের কাছ থেকে। তারা কিন্তু একটি চাইল্ড ম্যারেজ রুখে দিয়েছে এবং এটি ফলাও করে কাগজের মধ্যে প্রকাশিত হয়েছিল। সুতরাং এই যে ওয়ার্কশপ তাদের সঙ্গে করলাম, তারা কিন্তু এটা আমরা করলাম না, তারাই নিজেরা করলো, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এইভাবেই হয়তো সমাজ পরিবর্তন হবে। যে সমাজের পরিবর্তনের কথা গান্ধী হচ্ছে, মহাত্মা গান্ধী আমাদের দেখিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা, এই যে ধরুন আপনারা সমাজ পরিবর্তনের একটা বিরাট বড় ভূমিকা নিচ্ছেন গান্ধীজির আদর্শকে পাথেয় করে, তো এটা করতে গিয়ে কখনো কি মনে হয় যে আজকের দিনে যেখানে ধরুন আমরা সবাই খুব অশান্তি, মানে শান্তি বলুন, সুখ বলুন, মানসিক শান্তি বলতে যেটা বোঝায় সেটা নেই, বেশিরভাগ লোকই এখন প্রতিযোগিতার দৌড়ে ব্যস্ত হয়ে পড়েছে, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই কাজটা করতে গিয়ে কি কোনো ভাবে মনে হয় যে সমাজের প্রতি আমরা, মানে আপনাদের সংস্থার পক্ষ থেকে একটা বিশেষ অবদান আপনারা রাখছেন? আমরা তো দেখুন, গান্ধীজি কাজ বা গান্ধীজি আদর্শে কাজ করতে গেলে সেখানে আত্মগর্বের কোনো জায়গা হতে পারে না। সুতরাং এটা আমরা এইভাবে জন্য করছি না যে আমাদের এই যে আপনি বললেন মনের শান্তি, আমরা মনে করি গান্ধীজি যে অন্যতম দিশারি, অন্যতম কাণ্ডারি, এবং শুধু স্বাধীনতা সংগ্রামের জন্য না, এই যে সমাজকে নতুন ভাবে ভাবনা চিন্তা করে তার যে স্বপ্নের ভারত, ধ্যানের ভারত গড়ে তোলবার তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন। সুতরাং সেই যে পাথেয় বলছেন, সেটাকেই পাথেয় করে কিন্তু আমাদের এগিয়ে চলা। ফলে এটাকে আমরা মনে করি যারা এই সমাজকে পরিবর্তন ভাবে নতুন করে একটাই লক্ষ্য, মানুষের এই যে মানসিক অশান্তি বলছেন, তার মূলে আমরা কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠতে পারি যদি জাগতিক শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই জাগতিক শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের গান্ধীজিকে আদর্শ করে সংগ্রহালয়ের পক্ষ থেকে যে কাজগুলো, সেগুলো আমরা সত্যি করে যাই সারা বছর ধরে। আমরা ফিডব্যাক অবশ্যই কিছু পাই, হয়তো একদিনে তো সেটা সম্ভব না। আপনাদের সংগ্রহ কি এখনো চলছে? হ্যাঁ, সংগ্রহ তো কখনোই সংগ্রহালয় শেষ হয় না। নতুন নতুন, যেমন এখন যেটা হচ্ছে, বিভিন্ন এই যে আমি মিউজিয়াম গুলো বললাম, এই জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে বিভিন্ন গান্ধী মিউজিয়াম বিভিন্ন রকম ভাবে গান্ধীজিকে জনসমক্ষে তুলে ধরবার চেষ্টা করছে। যেমন ন্যাশনাল গান্ধী মিউজিয়াম নিউ দিল্লি, তারা জন্মসার্ধবর্ষে একটি স্পেশাল ভাবে মাল্টিমিডিয়া কিট একটি বার করেছে। সেই কিটটির মধ্যে তারা যে কন্টেন্ট বিষয়গুলো রেখেছেন, সেই বিষয়গুলো এতদিন মানুষের কাছে অজানা ছিল। গান্ধীজি প্রথম যে তথ্যচিত্রটা হয়েছিল, সেই তথ্যচিত্রটা তারা ওখানে তুলে দিয়েছেন। গান্ধীজির লেখা এবং গান্ধীজির উপর লেখা 30টি বই তারা ওখানে রাখছেন। গান্ধীজির 100টি ছবি রয়েছে, এবং যারা সংগ্রহ করছেন তারা কিন্তু আমাদের মিউজিয়ামে আসলেও মানে দর্শনার্থীরা এগুলো সংগ্রহ করছেন।
ভারতবর্ষের যে কটি গান্ধী মিউজিয়াম আছে সব কটাতে এই মাল্টিমিডিয়া কিটটি পৌঁছে গেছে। এটা কিছুই না, আপনি যেমন এটিএম কার্ড রাখেন সেরকম পকেটের মধ্যে আপনি ভাঁজ করে একটু রেখে দিলেন, বাড়িতে গিয়ে পেন ড্রাইভের মধ্যে দিয়ে সমস্তটা জিনিস আপনি দেখে নিচ্ছেন। এই যে যে সংগ্রহগুলো, এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। গান্ধীজির যে অপরিচিত যে ছবিগুলো, যেগুলো সাধারণভাবে প্রকাশ পায়নি, সেগুলোও আমরা চেষ্টা চালাচ্ছি সংগ্রহ করতে। আমরা দিনকে দিন আমাদের এই যে মোবাইল এক্সিবিশন বাড়ছে, সেই কারণে আমরা বিভিন্ন সময় আমাদের টেম্পোরারি যে এক্সিবিশন গুলো হয় গান্ধীজির বিভিন্ন বিষয়ের উপরে, যেমন আমরা একটি তৈরি করেছি গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের উপরে, একটি তৈরি করেছি আলোকচিত্রে ৩ মহাজীবন অর্থাৎ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, একটি করেছি গান্ধীজিকে বিভিন্ন বিশ্ব 100টারও বেশি দেশ গান্ধীজির বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় তারা স্ট্যাম্প প্রকাশ করেছে সারা বিশ্ব, সেইটি নিয়ে আমরা একটি নতুন সংগ্রহ করেছি। আমরা সেই স্ট্যাম্পগুলোকে নিয়ে একটি এক্সিবিশন করেছি। এরকম ভাবে সংগ্রহ কিন্তু আমরা চেষ্টা করছি আধুনিক যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি চাইছেন, কোন বিষয়গুলো জানতে চাইছেন, সেইটার সঙ্গে মাথায় রেখে আমরা এগোনোর চেষ্টা করছি। একটা পেন ড্রাইভ ব্যাস, তার মধ্যেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন গান্ধীজির সম্পর্কে অনেক কিছু তথ্য। গান্ধীজি যে গান্ধী স্মারক সংগ্রহালয় ব্যারাকপুর, সেখানে একবার আপনারা ঘুরে আসুন। যদি গান্ধীজির ভাবাদর্শকে নিজের জীবনে নিতে চান, একটু মানসিক শান্তি চান, একটা শান্তির পথ যদি আপনি দেখতে চান, অবশ্যই গান্ধীর আদর্শকে আমাদের স্মরণ করতেই হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের অনেক ধন্যবাদ। আগামী মঙ্গলবার আবার আসছি অন্য কোনো বিষয় নিয়ে।